ভারতের রাজধানী নয়াদিল্লিতে অল ইন্ডিয়া প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করেছে একটা ল ফার্মের ব্যানারে হাসান মাহমুদ এবং ব্যারিস্টার নওফেল, মহিবুল ইসলাম নওফেল, এবং সেখানে উপস্থাপক নিজুম মজুমদার পরিচয় করে দিয়েছে যে বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী, সাবেক না বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী, এবং সেখানে কিছু অভিযোগ করেছে ইউএনএইচসিআর এর যে রিপোর্টটা আছে যে 1400 মানুষ মারা গেছে, সেখানে এরা বলতেছে যে এই রিপোর্টে পুলিশ যে মারা গেছে এগুলো বলা হয় নাই, আমাদের ইন্টারভিউ নেওয়া হয় নাই। তারপরে এই ভলকার তুর্ক তিনি ডক্টর ইউনুসের দালালি করতেছেন এবং আসলে জাতিসংঘের প্রতিনিধিরা কিছুই করে নাই, সব শিবিরে এই রিপোর্ট বানিয়ে দিছে, ওরা শুধু বাংলাটা ইংলিশ করে নিয়েছে। তো আসলে এগুলো আপনি কিভাবে দেখছেন? এবং ওই যে ডক্টর ইউনুসের কাছে দুইজন মার্কিন কূটনীতিক আসছেন, তারা বলতেছেন ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন করতে, যদিও তিনি না বলে দিয়েছেন। তো এসব কি আসলে আওয়ামী লীগের তৎপরতাটা এই ইলেকশনের আগে এমন বেড়ে গেল কেন? আবার 23 তারিখে শুনলাম আরেকটা মিটিং হবে সেই প্রেস ক্লাবে ভারতের দিল্লিতে, সেখানে নাকি শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দিবেন। আপনি কিভাবে দেখছেন যে নির্বাচনের 1 মাসও বাকি নাই, এদের এই অপতৎপরতা বা তৎপরতা যেটাই বলেন না কেন? ইউনূস সাহেব সবকিছুকে দেখতেছে, তার প্রেসিডেন্ট হওয়ার পক্ষে যাবে, এটার নাম বাধা হবে। এই যদি অবস্থা হয়, উনি তো বলেন উনি উনি কোনো দায়িত্বে থাকবেন না। না না, আপনি কথা বুঝেন নাই। যদি ইলেকশনটা শেষ হয় তাহলে তো একটা নির্বাচিত সরকার আসবে, তখন তো উনি ক্ষমতা থাকবেন না ডেফিনেটলি। কিন্তু উনি যদি প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখেন এবং তাই যদি আশা করেন যে এরপরে উনাকে প্রেসিডেন্ট বানাতে হবে, কেউ কেউ বলতেছে 1 বছর পরে, 9 মাস পরে, আর কেউ কেউ বলতেছে ইমিডিয়েট হয়ে যাবে। কারণ চুপ্পু সাহেব তো আগেই দরখাস্ত দিয়ে বসে আছেন যে উনি তো হয়ে যাবেন, উনি তো ইলেকশনের পরে আর থাকবেন না, নিজেই বলতেছে। দাদা ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হওয়া কি কনফার্ম হয়ে গেছে কি বলতেছে? ইউনূস মনে করে যে এই দুটো পার্টির সাথে কথা বলে সে কনফার্ম করছে। উত্তর হয়েছে চরমোনাই ও বিএনপির গোপনতা করেছে ভারতের চাপে, এ বিষয়ে জানতে চাই মিশন ভাই ও গৌতম স্যার। আমি মনে করি এটা শতভাগ মিথ্যে কথা। আর দেখে বিএনপির সমস্যা হচ্ছে যে ও তো নিজের বিদ্রোহী প্রার্থী সামলাতে পারতেছে না, ওরা জায়গা দেওয়ার সময় কই। চরমোনাইকে কি দিবে? সিট দিবে তো? সিট দেওয়ার অবস্থা আছে বিএনপি? একটা সিট দিতে গেলে যে কি অবস্থা হবে বুঝতে পারতেছেন? এখানে বলে তো লাভ নাই ভাই। নূরের জীবন যায়, নূর যে কি পরিমাণ দালালি করতেছে এবার, তারপরে পারতেছে না। তাহলে এরপরও নিশ্চিত হতে পারছে না। ওই ছেলে বলছে যে আমাকে বহিষ্কার করে পার্টি থেকে বের করে দিতে, ভালো হয়েছে। আমি এখন খোলে আমার এই দলের লোকজন গুলাকে নিয়ে আমি আমার ক্যাপ্টেন করব। আর রুমিন ফারানা ফুলের মালা পরে পালকিতে ঘুরে বেড়ায়। বুঝতেছেন না যে এটা রিয়েলি তারেকের জন্য একটা বিরাট প্রবলেম, ইয়েগুলা বিদ্রোহীগুলা। তো তাইলে এখন ওর ভিতরে কি আতাত ফাতাতে কথা বলে লাভ আছে? দাদা জুলাই মানে জুলাই আন্দোলন থেকে আধিপত্যবাদ বাদ দিয়ে শুধু গণতান্ত্রিক আন্দোলন বলে চালিয়ে দিচ্ছেন, তার ফলাফল কি হতে পারে? তো আপনি এই হিসাবে বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি তো বুঝেন, না বুঝতে কিছু নাই। এখন এখানে আপনি যেদিকে আপনার সমর্থক গুলা আসবে ওইদিকে, আর যদি মনে করেন যেটা অন্যায় করতেছেন এটার বিরুদ্ধে রেইজ করেন, নিজের ভয়েস রেইজ করেন, কথা বলেন এগুলো নিয়ে। ফারহান একটা কমেন্ট অনেকবার করেছে যে দাদা আপনি জুলাই 2 নিয়ে বেশ আশাবাদী ছিলেন, এখন কি আপনি নিজেই আশাহত নাকি? নো, অন্তত 12 তারিখ আগে পর্যন্ত একেবারে আশাহত তো হব না আমি। আমি মনে করি এই ইলেকশন হবু হবু অবস্থাটা যে কোনো সময় ফট করে ভেঙে যাবে। যেতে পারে, যেতে পারে, যেতে পারে। পরে আবার আমাকে আবার ধরেন না যে এই যে আপনি বলছিলেন যে ইলেকশন ভেঙে যাবে। আমি গণক না, আবার বলতেছি, আমি মনে করি ইলেকশনটা এখনো ভেঙে যেতে পারে যে কোনো দিন, এবং সবচেয়ে বেশি সম্ভাবনা এই মাসের মধ্যে। এই মাসটা পার হয়ে গেলে আবার ইলেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। বাট ইলেকশন হইলেও তো কথা থাকে, তাই না? না না, হয় হবে নাহলে হবে না, দুইটার একটা। মাঝামাঝি আধা খুচরা এটা ওইটা ওইটা সেটা না। বিশেষ করে আজকের দিন থেকে ভাঙার সম্ভাবনাটা, ইলেকশন না হওয়ার সম্ভাবনাটা বেড়ে গেল। মানে এই যে ইউনূস সাহেব ম্যানেজ করতে পারতেছেন না। এই জামাতের এরা যে গেল ইউনূস সাহেবের কাছে, এটা ফলাফলটা কি? মানে ওনার কি ব্যর্থ মনে ফিরে আসছে নাকি? আমি 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 রিপোর্টিংটা শুনি নাই, যেহেতু
তখন কিন্তু এটুকু শিওর থাকেন, একটা দয়াময়ীর আশ্বাস বাক্য শোনা ছাড়া ইউনূস সাহেব জামাতকে কিছুই নতুন বলার নাই। তা আবার এখানে যদি আজকে বেশি কমিট করতো, কালকে আবার বিএনপি গিয়ে দেখা করবে, তখন কি বলবে? এটা হচ্ছে ওই মেয়েটার ব্যাপার, যে দুইটা ছেলেকেই বলছে যে আমি তোকে ভালোবাসি। তো ফাইনালি কি হবে? হয় মেয়েটা আত্মহত্যা করবে, আর পুরুষ দুইটা মারামারি করে মরে যাবে, দুইটার একটা। ভারতের সাথে গোপন চুক্তি করে এসেছে বিমান, ভারতের সঙ্গে গোপন চুক্তি করে এসেছে তারেক রহমান, এর সম্পর্কে জানতে চাই গৌতম দা ও মিশন ভাই। না, কোন চুক্তি বুক্তি, এটা টু মাছ হয়ে যাচ্ছে। আর এগুলা এখন বললে ডেফিনেটলি কথা হয়েছে, এখানে এগুলাকে একেবারে চুক্তি করছে টাইপের কথা বলাটা ঠিক না। আমার আমার ল্যাঙ্গুয়েজটা শুনেন, আমি যখন বলি যে তারেক সিদ্ধান্ত নিয়েছে সে ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতায় যাবে, দ্যাটস এনাফ। হ্যাঁ, প্রিয় গৌতম স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। দাদা, হুজুরদের দিয়ে রাজনীতি হয় না, যেসব হুজুররা নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে পারে না, তারা দেশের মানুষকে ধারণ করবে কি করে? ভাই এটা আপনার মনোভাব, আমি এটা বলতে পারি না আসলে। আমার হিসাব ওই একটাই, আপনি ইসলামী দল কিনা, আমি খালি বলবো যে আপনি ঠিক আছে, আপনি কনস্টিটিউশনাল রাজনীতি করতে আসছেন, রিপাবলিক রাজনীতি করতে আসছেন, ইউ আর ওয়েলকাম। আমি সবসময় সব ইসলামী দলকে, সব ধর্মীয় দলকে এটাই বলবো, কারণ এইটা এরপর ট্রান্সফর্ম করবে আপনাকে। ফলে এই সোজা এটা ইসলামী দল, এটা সেকুলার দল, এই ভাগ যেন না থাকে, এই ভুয়া ভাগাভাগিটা যেন না থাকে। কারণ এই ভুয়া ভাগাভাগি থাকলেই এইটার ভিতরে হিন্দুত্ববাদ জেগে উঠবে। হিন্দুত্ববাদ খুব ক্রেডিট নিবে যে তারা ধর্মীয় দলের বিরুদ্ধে। এই ভুয়া ক্রেডিট আমি কাউকে নিতে দিতে চাই না। দর্শক, 1300 মানুষ একসঙ্গে দেখছেন, আসলে 1350 জন। আমি গৌতম দার কাছে প্রশ্ন রাখছি। একজন লিখেছেন যে বিগত 56 বছর ধরে আমাদের দেশের রাজনীতি দলগুলো অন্য দেশের উপর কেন নির্ভরশীল, একটু বলবেন কি? মানে জনগণের উপর আস্থা নাই? না, জেনারেলি 45 এর পর থেকে যে দুনিয়াটা, সেটা আমি চাই বা না চাই, যেহেতু আমাদের এখান থেকে পুঁজি সব লুটপাটাই হয়ে নিয়ে গেছে কলোনি মাস্টাররা তার দেশে। ফলে আমি কোন কিছু শুরু করতে গেলে পরে আমার পুঁজি লাগে, পুঁজি কই থেকে পাবো? তো পুঁজি নিতে গেলে এই যে পুঁজির আমার চাহিদাটা আছে, বিনিয়োগের চাহিদাটা আছে, এই চাহিদাটাই তো এইবার আমেরিকানরা হেজিমনি হিসেবে আসতেছে, গ্লোবাল হেজিমনিতে আমেরিকানরা আসতেছে। এবারে বুঝতে পারছেন? এই কথাটা আপনাকে বুঝতে দেয়নি আবার কমিউনিস্টরা। সে বলতেছে তোমরা কমিউনিস্ট হয়ে যাও, সব ঠিক হয়ে যাবো। এই আরেক প্রবলেম এটা। ফাইনালি কি হয়েছে? কমিউনিস্ট হয়ে যাওয়া বললা সে কি করছে, এবার হিন্দুত্ববাদীদেরকে ডেকে নিয়ে আসছে। আমরা এখানে অন্তত ছোট একটা সংস্কার করছিলাম যে জমিদার উচ্ছেদ করে দিব, এইটাকে ওরা হিন্দুদেরকে উচ্ছেদ করা হিসেবে প্রচার করছে। মানে আমরা হলো খুব খারাপ লোক আর তারা সব সেকুলার লোক, এই বলে হিন্দুত্ববাদকে ফেরত আনছে আবার। এগুলো একটু খুঁটায় দেখে বুঝতে শিখেন। উপর উপর দেখে ইসলাম মানে খারাপ, ধর্ম মানে খারাপ, কে বিয়ে করছে, কোন দেশ করছে, গ্লোবালি তো যেহেতু আপনার পুঁজি লাগবে, ফলে যারা পুঁজি দাতা ছিল তারা তো রুস্তুমি করবেই। এটা একটা প্রধান বিষয় ছিল। আর ডেফিনেটলি এর ভিতরে আমাদের গাদামিটা হয়েছে যে সমাজতন্ত্র, এর বিকল্প কি সমাজতন্ত্র সোভিয়েত ইউনিয়ন? এটা যে আমাদের বিকল্প নয়, এটা নিজেদের ভাবনাটা যে নিজে ভাবতে হবে। ওগুলো আপনি তত্ত্ব হিসেবে পড়েন কি না পড়েন অন্য জিনিস, কিন্তু নিজের ভাবনা তো নিজে ভাবতে হবে। জিনিসটা কি, প্রবলেমটা কি, এটা বুঝতে হবে। তো আপনার যে পুঁজি লাগবে এটা তো কখনো কমিউনিস্ট আপনাকে বুঝতে দেয় নাই। সবচেয়ে ক্ষতিকারক কাজটা করছে এটা। এই যে এখন আপনি বুঝতে পারছেন যে ঠিক আছে, আমেরিকা নিজেই পড়ে যাচ্ছে, পুঁজি দেওয়ার নতুন লোক উঠে আসতে চায় না। এখন সেখানে আপনি যেতে গেল এবার নতুন গজাইতেছে প্রো আমেরিকান দালাল কিছু লোক। গৌতম দাস সেটা বলতেছে নিশ্চয়ই সে কমিউনিস্ট ছিল, সে চাইনিজদের দালাল, এই জন্য এটা বলতেছে। অ্যাজ ইফ আপনি আমেরিকান লোন পাবেন না, চীনার লোন নিতে যাবেন কি এই জন্য যে আপনি কমিউনিস্ট? চীনের রাইজটাকে কি আপনি কমিউনিস্ট হিসেবে বলবে? হ্যাঁ হ্যাঁ, চীনের রাইজ হচ্ছে। দাদা, আপনি যে কত কত ডিপার্টমেন্টের দালাল এটা আপনি নিজেও জানেন না। এক সময় কথা পছন্দ না হইলে কয় গৌতম দাস অমুকের দালাল।